আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো, যেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, সেই সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে আমরা বোর্ড প্রশ্ন, রোড টু মিশন 100 সাজেশন, রোড টু মিশন সাইক্লোন সাজেশন, এগুলোর উত্তর, এই জিনিসগুলো ছাড়াও আমরা আরও একটা অপশন তোমাদের হাতে রাখছি। সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের যত সৃজনশীল রয়েছে, পাঠ্য বইয়ের যত এমসিকিউ রয়েছে, সেগুলোর উত্তরও কিন্তু আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে সংযুক্ত করে দিচ্ছি, যাতে করে এই জিনিসটা তোমার কাছে গাইড বইয়ের মতো একটা কাজে দেয় আর কি। তো আমরা আমাদের চতুর্থ অধ্যায়ের এমসিকিউগুলো পড়বো। আমাদের চতুর্থ অধ্যায়ে দেখো খুব বেশি কিন্তু এমসিকিউ নাই। আমাদের চতুর্থ অধ্যায়ে মাত্র 13টা প্রশ্ন আছে। 13টা প্রশ্নই আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়টা যতটা না বোঝার, তার চাইতে অনেক বেশি কিছুটা মুখস্থের অধ্যায়। অর্থাৎ কিছু কিছু তথ্য যদি সেটা আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু এই অধ্যায়ের উত্তর করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। খেয়াল করে দেখো, আমাদের প্রথম প্রশ্নে বলেছে মূলধন জাতীয় ব্যয় কোনটি? ভাইয়া, মূলধন জাতীয় ব্যয় মনে রাখবা, মূলধন জাতীয় লেনদেন মানেই হচ্ছে এই লেনদেনগুলোর উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় থাকবে 1 বছরের বেশি সময়ের জন্য। কয়দিনের জন্য ভাইয়া? 1 বছরের বেশি সময়ের জন্য। যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের অধিক সময়ের জন্য থাকে, তাকে আমরা বলি মূলধন জাতীয় লেনদেন। এখন এমন কোনো একটা খাতে আমি টাকাটা ব্যয় করলাম, এমন কোনো একটা খাতে আমি টাকাটা প্রদান করলাম, যেই খাতে আমার টাকাটা দীর্ঘ সময়ের জন্য চলে যায়, যেই খাতে আমার টাকাটা দীর্ঘকালীন সময়ের জন্য চলে যায়, তাই না? তাহলে এরকম একটা খাত হচ্ছে আমাদের জন্য মেশিন ক্রয়। দেখো, সুদ প্রদান, সুদ আমি প্রতি বছরই কিন্তু পাই, সুদ আমি প্রতি বছরই কিন্তু পাই। ভাড়া আমাকে প্রতি মাসেই দিতে হয়, ভাড়া আমাকে প্রতি মাসেই কিন্তু দিতে হয়। পণ্য বিক্রয়, এই পণ্য ক্রয় আমি সব সময় কিন্তু করতে থাকি, পণ্য ক্রয় আমি সব সময় করতে থাকি। এর মধ্যে মেশিন ক্রয়, এটা কিন্তু আমি অনেক বছর পর পর এটা করি, তাই না? অনেক বছর পর পর এই মেশিন ক্রয়, এই কাজটা আমি অনেক বছর পর পরে একবার করি, অনেক দিন পর পর একবার করে করি, তাই না? তাহলে এটা আমার জন্য কি হবে? এটা আমার জন্য হবে একটা মূলধন জাতীয় ব্যয়। কি হবে? মূলধন জাতীয় ব্যয়। ওকে, এরপরে বলেছে যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, তবে কোনটি নির্ণয়ে ভুল হবে? খেয়াল করে দেখো ভাইয়া, আমার মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন, ভাই আমার মূলধন জাতীয় লেনদেনগুলো লিপিবদ্ধ করি আমি আর্থিক অবস্থার বিবরণীতে। কোথায় ভাইয়া? আর্থিক অবস্থার বিবরণীতে। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো, মুনাফা জাতীয় লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করি বিশদ আয় বিবরণীতে। কোথায়? বিশদ আয় বিবরণীতে। দেখো, কোনো একটা মূলধন জাতীয় ব্যয়, কি বলছে? মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখাই, তার মানে লেনদেনটা হচ্ছে মূলধন জাতীয়, ওর যাওয়ার কথা আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে। সম্পত্তির পাশে না লিখে আমি যদি এটাকে মুনাফা জাতীয় লেনদেন অর্থাৎ ব্যয় হিসাবে দেখায় দেই, তাহলে আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বাড়ে এবং ব্যয়টা প্রভাবিত করে মোট মুনাফাকে, ব্যয়টা প্রভাবিত করে নিট মুনাফাকে। তাহলে প্রভাবিত হবে বা পরিবর্তিত হবে, কি পরিবর্তিত হবে? নিট মুনাফা। নিট মুনাফা। দেখো, ব্যাংক ব্যালেন্স, পাওনাদার, দেনাদার, এদের কারোর সাথে আমার ব্যয়ের সম্পর্ক না। আমাকে কি বলছে? মুনাফা জাতীয় লেনদেনের লিপিবদ্ধ দেখাইলে একটা মূলধন জাতীয় লেনদেন, সেটাকে আমি দেখাই দিব কি হিসাবে? মুনাফা জাতীয় লেনদেন হিসাবে। একটা সম্পদ, সেটাকে আমি দেখাবো কি হিসাবে? ব্যয় হিসাবে। তাহলে এই যে একটা সম্পদকে আমি ব্যয় হিসাবে দেখাচ্ছি, এটা কিন্তু আমার জন্য ব্যয়ের পরিমাণটা বাড়ায় এবং ব্যয় বাড়লে আমার নিট মুনাফা কমে।
তাহলে এটা প্রভাবিত করবে কাকে? এটা প্রভাবিত করবে আমার নিট মুনাফাকে। ওকে, এইটুকু আমি পারবো, এইটুকু আমি পারলাম। চলে যাচ্ছি আমি প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্নে বলেছে মুনাফা জাতীয় ব্যয় হলো। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা? ভাই দেখো, বিক্রয়ের জন্য গাড়ি ক্রয় করা, বিক্রয়ের জন্য যদি আমি গাড়ি ক্রয় করি, বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমি কিনি, তাহলে এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় লেনদেন। এটা আমার জন্য কি একটা মুনাফা জাতীয় লেনদেন। ব্যবসায়ে ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় এটা আমার জন্য একটা মূলধন জাতীয়, যেহেতু ব্যবহারের জন্য সে কিনছে, তাই না? মূলধন জাতীয়। ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স বা বীমা প্রিমিয়াম, এটাও আমার জন্য একটা মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। তাহলে ভাইয়া মুনাফা জাতীয় ব্যয় কি? 1 ও 3। 1 ও 3 কোথায় আছে ভাইয়া? খ নম্বরে আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। এই আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 4। বলা আছে যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতির বিক্রয়লব্ধ অর্থ। ভাইয়া আমার ব্যবসায়ের ধরন যেটা, আমার ব্যবসায়ের ধরন যেটা, আমি যদি ওই টাইপের কোনো কিছু বিক্রি করে অর্থ উপার্জন করি, ওইটা আমার জন্য একটা মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ আমার মনে কর একটা কাপড়ের দোকান, তাহলে আমি কাপড় বিক্রি করব, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় আয়। আমার মনে করো যে একটা রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে, আমি খাবার বিক্রি করব, তো খাবার বিক্রি করে যে টাকা উপার্জন করব, এটা আমার জন্য একটা আয়। আমার মুদির দোকান, আমার মুদির দোকানে চাল ডাল আলু পেঁয়াজ ডিম দুধ এই জিনিসগুলো, মুদির জিনিসগুলো আমি ক্রয় বিক্রয় করব, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় লেনদেন। ঠিক একইভাবে একটা যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সে যন্ত্রপাতি বিক্রি করবে, এটা তার জন্য কি হবে? একটা মুনাফা জাতীয় লেনদেন হবে, এবং এটা তার জন্য একটা মুনাফা জাতীয় আয়। এটা তার জন্য কি হবে? এটা তার জন্য একটা মুনাফা জাতীয় আয় বলতে পারো, বা প্রাপ্তিও বলতে পারো। মুনাফা জাতীয় প্রাপ্তি বলাই ভালো, যেহেতু সে টাকাটা পাবে, যেহেতু সে টাকাটা পুরোটা পাচ্ছে, তাহলে এটাকে আমরা চাইলে মুনাফা জাতীয় প্রাপ্তিও বলতে পারি, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 5 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 5 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ের জন্য পণ্যের আমদানি শুল্ক। দেখো, পণ্যের আমদানি শুল্ক এটা আমার জন্য একটা ব্যয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কি আমার জন্য মূলধন জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় ব্যয়? দেখো, একজন আমদানিকারক যারা আসলে আমদানিকৃত পণ্যগুলো ক্রয় বিক্রয় করে, সে কিন্তু প্রতিনিয়তই পণ্য আমদানি করতে থাকে, এবং প্রতিনিয়তই পণ্য আমদানি করলে আমদানি করা বাবদ সুদ প্রদান করতে হয় বা শুল্ক প্রদান করতে হয়, তাই না? তাহলে এই পণ্য আমদানি বাবদ শুল্ক প্রদান এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। কি জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, এরপরে বলেছে কি সুকমল বড়ুয়া তার ব্যবসায়ের জন্য 1 খণ্ড জমি ক্রয় করেন, জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে 5,000 টাকা ব্যয় করেন। এই রেজিস্ট্রেশন খরচ আমার জন্য কি? ভাই মনে রাখবা, আমি যদি কোনো স্থায়ী সম্পত্তি কিনি, ওই স্থায়ী সম্পত্তি কেনার পরে ওই স্থায়ী সম্পত্তির জন্য আমি যত ধরনের খরচ করব, খেয়াল করো, আমি কোনো একটা স্থায়ী সম্পত্তি কেনার পরে ওই স্থায়ী সম্পত্তির জন্য যত ধরনের খরচ করব, যত ধরনের ব্যয় করব, সবগুলাকে আমি কি বলবো? সবগুলাকে আমি ওই সম্পত্তির দামের সাথে যোগ করে দিব। খেয়াল করো, আমি একটা সম্পত্তি কিনছি, কেনার পরে ওই সম্পত্তির পরিবহন খরচ, সংস্থাপন খরচ, এই খরচ সেই খরচ, হাবি জাবি যত খরচ হবে ওই সম্পত্তির জন্য, সবগুলা খরচকে আমি সম্পত্তির দামের সাথে যোগ করব। তো সম্পত্তির দাম এটা একটা মূলধন জাতীয় ব্যয়। সম্পত্তির দাম এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। কি জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় হইলে এটা কি হবে? মূলধন জাতীয় ব্যয় হইলে ওই যে আনুষঙ্গিক খরচগুলা, সেটাও আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয় হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে 6 এর উত্তর কি? 6 এর উত্তর হচ্ছে খ। 6 এর উত্তর কি? 6 এর উত্তর হচ্ছে খ। বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় কোনগুলা? বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় মুনাফা জাতীয় লেনদেনগুলা। কি জাতীয় লেনদেন?
মুনাফা জাতীয় লেনদেন। আর মূলধন জাতীয় লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে 7 এর উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নম্বরে আছে, তাহলে উত্তর হচ্ছে ক। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 8। আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে, আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হয় মূলধন জাতীয় প্রাপ্তি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা আমরা লিপিবদ্ধ করি হচ্ছে অসমন্বিত ব্যয় নামে। কি নামে? অসমন্বিত ব্যয় নামে, ভুয়া সম্পত্তি নামে, ভুয়া সম্পত্তি নামে, তাই না? আচ্ছা, তাহলে 1 ও 3 অপশনে কোথায় আছে? খ নম্বরে আছে। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 8 নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। ওকে, 8 নম্বর গেল। 8 এর পরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 9। দেখি আমাদের 9 নম্বর প্রশ্নে কি বলা আছে। 9 নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে আমি যদি পণ্য ক্রয় করে, খেয়াল করো, পণ্য ক্রয় করে ব্যবসায়ে পণ্য আনয়নে জাহাজ ভাড়া প্রদান কোন ধরনের ব্যয়? আমি পণ্য আনয়নের জন্য জাহাজ ভাড়া প্রদান করছি, এটা কোন ধরনের ব্যয়? পণ্য আনার জন্য ব্যয় করছি, তাই না? তাহলে পণ্য আনার জন্য যদি ব্যয় করি, তাহলে এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। ভাইয়া, পণ্য আনার জন্য আমি ব্যয় করছি, তাহলে এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এরপরে একটু দেখবো কি বলা আছে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দেখো ভাইয়া, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 3টা ক্ষেত্র বিশেষে। ইদানিং কালে প্রশ্নে আমরা আসলে 4টাও দেখতে পাই। কি কি ভাইয়া ব্যয়গুলা? এই ব্যয়গুলা কি কি ভাইয়া একটু খেয়াল করো তো, একটু উঠায় দিই তাহলে লিখতে পারবো আমি। আচ্ছা দেখো ভাইয়া, মুনাফা জাতীয় ব্যয়গুলা কি কি ভাইয়া? নাম্বার 1 বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। নাম্বার 2 নতুন পণ্যের গবেষণা ব্যয়। নাম্বার 3 ব্যবসায় স্থানান্তর ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়। নাম্বার 4 প্রাথমিক খরচ। এই 4টা মূলত আমাদের জন্য কি? এই 4টা আমাদের জন্য মূলত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই যে লাস্টে 4 নম্বরে যেটা আছে, এটা খুব একটা প্রশ্নে দেখা যায় না, বাট কিছু কিছু স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নে আমি দেখছি এই প্রাথমিক খরচ এই জিনিসটা দিয়ে দেয়। তো শিখে রাখি, যদি আসে আমি অ্যাপ্লাই করলাম, না আসলে নাই, দরকার নাই তো কোনো কিছু। তাহলে দেখো 3 বছরের বিজ্ঞাপন, 3 বছরের পণ্যের প্রচারণা বাবদ অ্যাড ফার্মকে প্রদান, অগ্রিম বিজ্ঞাপন দিছি, তার মানে বিলম্বিত বিজ্ঞাপন। এটা আমার জন্য একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 3 মাসের অগ্রিম ভাড়া পরিশোধ, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় প্রদান, এটা আসবে না। তারপরে কি ব্যবসায় অফিস স্থানান্তর ব্যয়, তাহলে এটাও আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 1 ও 3 কই আছে ভাইয়া? খ নম্বরে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 11, 12 এবং 13। আচ্ছা, 11, 12 এবং 13-র জন্য একটা উদ্দীপক পড়ব। বলা আছে 2014 সালের 1 জানুয়ারি জনাব প্লাবন ভৌমিক তার ব্যবসায়ের জন্য 40,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটির সংস্থাপন ব্যয় করলেন 5,000 টাকা। ওকে, যন্ত্রটি 2017 সালে 25,000 টাকায় বিক্রয় করেন। এ সময় যন্ত্রটির অবচয় বাদ দেওয়ার পরে মূল্য ছিল 24,000 টাকা। আমার 11 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ওই সম্পত্তিটা আমি মোট যত টাকা দিয়ে কিনছি তার সমষ্টি। আমি ওই সম্পত্তিটা মোট যত টাকা দিয়ে কিনছি তার সমষ্টি কি? তার সমষ্টি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমি কিনছি কত দিয়ে? 40,000 আর 5,000, 45,000 টাকা দিয়ে। তাহলে এই 45,000 টাকা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় প্রদান। ওকে, বলছে আমাকে 4 বছরের অবচয়ের পরিমাণ কত? 12 নম্বর প্রশ্নে। ভাইয়া একটু খেয়াল করো, 4 বছর আগে অর্থাৎ 2014 সালে আমি এই মেশিনটা কিনছিলাম সর্বমোট 45,000 টাকা খরচ করে, তাই না? সর্বমোট 45,000 টাকা খরচ করে এই সম্পত্তিটা আমি কিনছিলাম, ভালো কথা। এরপরে 2017 সালে এই সম্পত্তিটার মূল্য দাঁড়াইছিল, এই সময় যন্ত্রটির অবচয় বাদ দেওয়ার পরে মূল্য ছিল 24,000 টাকা। 2017 সালে এই মেশিনের দাম আসছিল কত? 24,000 টাকা, তাই না? এই মেশিনের দাম ছিল কত? এই মেশিনের দাম ছিল 24,000 টাকা। খেয়াল করো, যখন মেশিনটা কিনছি তখন দাম ছিল 45,000,
যখন বিক্রি করে দিছি তখন ওইটার বাজার দর অবচয় বাদ দেওয়ার পরে 24,000, তাহলে 45 মাইনাস 24, 21,000 টাকা হচ্ছে কি এটার অবচয়। তাহলে ভাইয়া এটার অবচয় কত টাকা? 21,000 টাকা। কত টাকা? 21,000। খেয়াল করো, বছরের শুরুতে নাম ছিল 45,000, সারা বছর ব্যবহার করছি, 4 বছর এটারে ব্যবহার করছি, ব্যবহার করে অবচয় করতে 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 একটা ভ্যালু এসে দাঁড়াইছে 24,000 টাকা। এই 24,000 টাকা ভ্যালু হচ্ছে অবচয় বাদ দেওয়ার পরে। কখন? অবচয় বাদ দেওয়ার পরে। তাহলে অবচয় সহ মূল্য ছিল 45,000, অবচয় বাদ দেওয়ার পরে মূল্য হচ্ছে 24,000। খেয়াল করো, অবচয় সহ মূল্য হচ্ছে 45,000, অবচয় বাদ দেওয়ার পরে মূল্য হচ্ছে 24,000, 45,000 মাইনাস 24,000 কত? 21,000। তাহলে উত্তর হচ্ছে এখানে 21,000 টাকা। উত্তর কত? এখানে 21,000 টাকা। ওকে, এরপর বলছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ। মূলধন জাতীয় আয়ের পরিমাণের এখানে একটু খেয়াল করে দেখো, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় এই সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় সম্পত্তি বিক্রি করে আমি যত টাকা পাবো, যত পাবো দেখার দরকার নেই কত পাইছি, আমি সম্পত্তি বিক্রি করছি, বিক্রি করে আমি একটা অ্যামাউন্ট পাইছি, সম্পত্তি বিক্রি করে আমি যত টাকা পাবো পুরাটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পত্তি বিক্রি করে আমি যত টাকা পাবো পুরাটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। যত টাকা আমার জন্য লাভ হবে, যত টাকা আমার জন্য ইনকাম মানে যত টাকা আমার জন্য প্রফিট হয়েছে ওইটা আমার জন্য মুনাফা, মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি মানে বিক্রি করে যত পাইছি পুরাটা, মূলধন জাতীয় আয় মানে যত টাকা লাভ হয়েছে তত টাকা। তাহলে দেখো আমি কি করছি ভাইয়া, যন্ত্রটি 2025, যন্ত্রটি 25,000 টাকায় বিক্রয় করেন, তাহলে 25,000 টাকায় বিক্রি করছি, এটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। এটা আমার জন্য কি? মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, যখন আমি বিক্রি করছি তখন এটা দাম ছিল কত? 24,000। তাহলে খেয়াল করে দেখো, একটা 24,000 টাকা দামের সম্পত্তি আমি বিক্রি করে দিছি 25,000 টাকায়। তার মানে এই সম্পত্তি বিক্রি করে আমার লাভ হইছে, আমার লাভ হইছে কত টাকা? 1,000 টাকা। ওই সম্পত্তি বিক্রি করে আমার লাভ হইছে কত টাকা? 1,000 টাকা। তাহলে এই যে সম্পত্তি বিক্রি করে যত টাকা লাভ হয় ওই লাভটাকে আমরা বলি মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় কত? 1,000 টাকা। মুনাফা জাতীয় আয় কত? 1,000 টাকা। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে আমাদের এই চতুর্থ অধ্যায়ে যে 13টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করেছি। এভাবে আমরা প্রতিটা অধ্যায়ের যেই এমসিকিউ গুলো রয়েছে সেটা আলোচনা করব, প্রতিটা অধ্যায়ের যেই সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটা আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে আলাদা করে টাইপ ভিত্তিক বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন বইতে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে নিজে প্রশ্ন বানিয়ে রোট্টু মিশন 100 সাজেশন, রোট্টু মিশন সাইক্লোন সাজেশন এদের অ্যান্সার দিয়ে দিচ্ছি। বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছি উত্তর সহ, বিগত বছরের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সূত্র দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বেসিক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই বইতে যা কিছু তোমার দরকার, হিসাব বিজ্ঞানে তুমি ভালো করতে চাও, এটার জন্য তোমার যা দরকার সবকিছু এই ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা। তোমার কাজ হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বইটা কালেক্ট করে ফেলা, তোমার কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলা। তাহলে ভাইয়া তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই পর্বের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।